দেখো বোর্ডে কতবার এই টপিকের উপর থেকেই সৃজনশীল এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্ট ওয়ান্টেড সিরিজের এই ক্লাসে আমরা গুণগত রসায়ন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক রিডবার্গ ধ্রুবক ও বর্ণালী থেকে আসা সৃজনশীলগুলো ইনশাল্লাহ সমাধান করব। ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে তখন তো আলোক বর্ণালীর বিকিরণ ঘটে, তাই না? তো এই যে বর্ণালীর বিকিরণটা ঘটে, এটা কি একটা সিঙ্গেল বর্ণ করে ঘটে? না, এটি কিন্তু অনেকগুলো বর্ণের সমাবেশ বা সিরিজ আকারে ঘটে। তো এই যে একেকটা বর্ণালীর যে সিরিজ, এই সিরিজগুলোকে বিভিন্ন আবিষ্কারকের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। যেমন লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফুন্ড সিরিজ, হামফ্রিস সিরিজ। এই নামগুলি কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিস মুখস্থ রাখতে হবে নামগুলি। ওকে, এখন খেয়াল করো, লাইম্যান সিরিজ কখন পাওয়া যায়? লাইম্যান সিরিজ পাওয়া যায় যখন ইলেকট্রন প্রথম শক্তি স্তরে নেমে আসে। এখন যেই শক্তি স্তরে নামে সেটা তো নিম্ন শক্তি স্তর। নিম্ন শক্তি স্তরকে আমরা N1 দ্বারা প্রকাশ করব। নিম্ন শক্তি স্তরকে আমরা N1 দিয়ে প্রকাশ করব। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন প্রথম শক্তি স্তরে নেমেছে, আমাদের নিম্ন শক্তি স্তর হচ্ছে 1, তাহলে N1 এর মান হবে 1। তাহলে লাইম্যান সিরিজ পাওয়া যাবে যখন N1 এর মান হবে 1, মানে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে নামবে। এখন এই ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর কোনটা? 1 এর উপরে যারা আছে তারা সবাই উচ্চ শক্তি স্তর। এরা কারা? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। মানে ইলেকট্রন যেই উচ্চ শক্তি স্তর থেকে নেমে আসবে সেটাই হবে উচ্চ শক্তি স্তর। সেটা 1 এর উপরে যে কেউ হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। যে কোনোটা থেকেই ইলেকট্রন এসে 1 এ নামতে পারে। তাহলে উচ্চ শক্তি স্তর যেটা সেটাকে আমরা N2 দিয়ে প্রকাশ করব। আর এই ক্ষেত্রে N2 এর মান 2, 3, 4, 5, 6 যে কোনোটাই হতে পারে। আচ্ছা, এই যে লাইম্যান সিরিজ এটা কোথায় পাওয়া যাবে? আচ্ছা, আমরা জানি যে আলোক তরঙ্গের অনেকগুলো অঞ্চল আছে। এর মধ্যে একটা হচ্ছে অতিবেগুনি রশ্মি অঞ্চল, তাই না? তো লাইম্যান সিরিজ পাওয়া যাবে ইউভি বা অতিবেগুনি রশ্মি অঞ্চলে। এরপরে দেখো বামার সিরিজ। বামার সিরিজ হচ্ছে ইলেকট্রন যখন দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে তখন বর্ণালী যে সিরিজ পাওয়া যায় সেটাই হচ্ছে বামার সিরিজ। যদি দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন নেমে আসে তাহলে এই ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর কোনটা? 2, তাহলে N1 এর মান হবে 2। আর এই ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর কোনটা হবে? 2 এর উপরে যারা আছে তারা সবাই, যেমন 3, 4, 5, 6 যে কোনটাই উচ্চ শক্তি স্তর হতে পারে, 2 এর উপরে যারা আছে তারা। তাহলে এই ক্ষেত্রে N2 এর মান হবে 3, 4, 5, 6 ইত্যাদি। এবং এই বামার সিরিজটা পাওয়া যাবে আলোক তরঙ্গের দৃশ্যমান অঞ্চলে। এরপর আসো প্যাস্টেন সিরিজ। প্যাস্টেন সিরিজ তখনই পাওয়া যায় যখন ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে নামে। তাহলে এই ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর কোনটা? তৃতীয় শক্তি স্তর। তাহলে N1 এর মান হবে 3। তাহলে উচ্চ শক্তি স্তর কোনটা? 3 এর উপরে যারা আছে 4, 5, 6, 7 এরা সবাই হবে N2, মানে উচ্চ শক্তি স্তর। এবং এই ক্ষেত্রে এই প্যাস্টেন সিরিজটা পাওয়া যাবে অবলোহিত অঞ্চলে। আর অবলোহিত অঞ্চলের অপর নাম হচ্ছে আইআর অঞ্চল, আইআর অবলোহিত অঞ্চল। ব্রাকেট সিরিজ। ব্রাকেট সিরিজ পাওয়া যাবে যখন ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে নেমে আসে। তাহলে এই ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর N1 এর মান হবে 4। আর এই ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর কোনটা হবে? 4 এর উপরে যারা আছে তারা সবাই। তাহলে N2 এর মান হবে 4 এর উপরে 5, 6, 7, 8, 9 ইত্যাদি। এবং এই ব্রাকেট সিরিজও কোথায় পাওয়া যাবে? অবলোহিত অঞ্চল, আইআর অঞ্চলে পাওয়া যাবে। এরপরে আসো ফুন সিরিজ। ফুন সিরিজ তখনই পাওয়া যায় যখন ইলেকট্রন পঞ্চম শক্তি স্তরে নেমে আসে। তাহলে এই ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর N1 ইকুয়াল হবে 5। উচ্চ শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর 5 এর উপরে যারা আছে 6, 7, 8, 9, 10 ইত্যাদি, এরা সবাই হবে N2, মানে উচ্চ শক্তি স্তর। এটাও পাওয়া যাবে অবলোহিত অঞ্চল বা আইআর অঞ্চলে। একইভাবে হামফ্রিস সিরিজ। হামফ্রিস সিরিজ তখন পাওয়া যাবে যখন ইলেকট্রন 6 নম্বর শক্তি স্তরে নেমে আসে। এক্ষেত্রে N1 এর মান হবে 6। এটা হবে আমাদের নিম্ন শক্তি স্তর। আর উচ্চ শক্তি স্তর কোনটা হবে? উচ্চ শক্তি স্তর N2 সমান হবে 6 এর উপরে যারা আছে 7, 8, 9, 10 ইত্যাদি। আর এই হামফ্রিস সিরিজও আইআর বা অবলোহিত অঞ্চলে পাওয়া যায়। এখন এই যে বিষয়গুলো আমরা বললাম এটা একটু আমরা ভিজুয়ালাইজ করি, একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই যে দেখো লাইম্যান সিরিজ। এই লাইম্যান সিরিজটা কখন পাওয়া যায়? যখন এই যে N1 ইকুয়াল 1, মানে ইলেকট্রন যখন প্রথম শক্তি স্তরে নেমে আসে। কারণ প্রথম শক্তি স্তরে কোত্থেকে নামতে পারে? দেখো এই যে 2 থেকে নামতে পারে। এই ইলেকট্রনটা 2 থেকে প্রথম শক্তি স্তরে নামছে। দেখো 3 থেকে নামতে পারে। দেখো এই ইলেকট্রনটা 3 থেকে প্রথম শক্তি স্তরে নামছে। দেখো 4 থেকে নামতে পারে। ইলেকট্রনটা দেখো 4 নম্বর শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নামছে। তো সব ক্ষেত্রে N1 মানে নিম্ন শক্তি স্তর কিন্তু 1। আর উচ্চ শক্তি স্তর 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। এদেরকে আমরা বলবো N2, মানে উচ্চ শক্তি স্তর যেখান থেকে নামবে সেটা হচ্ছে N2। আর যে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে নিচেরটা যেটা থাকবে সেটা হবে N1। তো এই ক্ষেত্রে সিরিজটা হচ্ছে লাইম্যান সিরিজ। কোন অঞ্চলে পাওয়া যায়? অতিবেগুনি রশ্মি অঞ্চলে। একইভাবে বামার সিরিজ কখন পাওয়া যায়? যখন ইলেকট্রন এই যে দেখো 2 নাম্বার শক্তি স্তরে নেমে আসে। এই যে দেখো 2 নাম্বার শক্তি স্তরে এই যে ইলেকট্রনগুলি, এই সবুজ কালারের যে ইলেকট্রনগুলি দেখানো হচ্ছে এগুলি সব দেখো 2 নাম্বারে নেমে এসেছে। তাহলে N1 এর মান হবে 2।
আর এই ক্ষেত্রে n2 এর মান স্যার 2 এর উপরে যারা আছে, এই যে দেখো, এই যে এইটা দেখো 3 থেকে নেমেছে, এই যে এইটা দেখো 4 থেকে নেমেছে, এই যে এইটা দেখো 5 থেকে নেমেছে, তাই না? তাহলে এই যে ইলেকট্রনগুলি নেমেছে এদের ক্ষেত্রে উচ্চ শক্তি স্তরগুলি হচ্ছে n2। আর এটা কোন অঞ্চলে পাওয়া যায়? দৃশ্যমান অঞ্চলে। এইভাবে প্যাস্টেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিস সিরিজ পাওয়া যায়। ওকে, এখন চলো আমরা রিডবার্গ সমীকরণ সম্পর্কে ধারণা নিই। আচ্ছা, রিডবার্গ সমীকরণের সাহায্যে খুবই সহজে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অথবা আলোর তরঙ্গ সংখ্যা নিউ বার সম্পর্কে ধারণা নেওয়া যায়। তো এই ক্ষেত্রে খেয়াল রেখো, রিডবার্গের একটা ধ্রুবক আছে RH, রিডবার্গ ধ্রুবক, যার মান কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এটা অনেক সময় সৃজনশীলে দেয়া থাকে না। এই মানটা কত? রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 10678 ইন্টু 10⁻² পার মিটার। এসআই এককে লেখা হয়েছে, বইয়ে অনেক সময় সিজিএস একক বা বিভিন্ন এককে দেওয়া থাকে, কিন্তু এসআই এককেই কিন্তু রেজাল্টটা বের করতে হয়। সো এসআই এককে মানটা মুখস্থ করতে হবে। এখন দেখো, আমি তোমাদের সুবিধার জন্য এই মানটা একটা সুন্দর ফর্মে লিখেছি যেন তুমি সহজে মুখস্থ করতে পারো। কিভাবে? দেখো, প্রথমে 10, তারপরে আরেক কমলাম 9, 10 এর পরে 9 কমে গেছে, এখন বাড়ছি, উল্টা পথে বাড়ছি। দেখো, এই যে সাদা কালারে লিখে রেখেছি 6 7 8, খেয়াল করেছো? প্রথমে এই যে 10 9 এদিকে কমলাম, তারপরে বাড়া শুরু করেছে 6 7 8 ইন্টু 10⁻² পার মিটার। এই মানটা কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে, 10 9, তারপরে বাড়বো 6 7 8, 10⁻² পার মিটার। এটা এই যে এসআই একক পার মিটার হিসেবে আমাদের মুখস্থ রাখা উচিত। আচ্ছা, তারপরে আসো, এখন খেয়াল করো রিডবার্গ সমীকরণটা, 1/λ সমান RH ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এখন এই সমীকরণে ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। 1/λ মানে তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত, তাই তো? আচ্ছা, আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক, যেটার মান মুখস্থ রাখতে হবে। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, যে মৌলের কথা বলবে সেই মৌলের পারমাণবিক সংখ্যা। 1/n1², n1 কি? n1 হচ্ছে ওই যে নিম্ন শক্তি স্তর, আর n2 কি? n2 হচ্ছে উচ্চ শক্তি স্তর। এই সমীকরণের সাহায্যে আমরা খুব সহজে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান বের করতে পারি। আচ্ছা, এখন যদি তরঙ্গ সংখ্যা বের করতে বলে, তাহলে আমরা বলবো নিউ বার সমান 1/λ সমান এই যে আগের সমীকরণটাই, মানে নিউ বার হচ্ছে মূলত ল্যামডার বিপরীত। তাহলে এই যে 1/λ মান বের করতে যে সমীকরণটা ব্যবহার করেছি সেটাই হবে নিউ বারের জন্য, একই কথা। আচ্ছা, এই ক্ষেত্রে খেয়াল করো, অনেক সময় হাইড্রোজেন পরমাণুর কথা বলা থাকে, তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তাহলে এই ক্ষেত্রে জেড এর জায়গায় তখন কি বসবে? 1 বসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু জেড না লিখলেও কোনো সমস্যা হবে না। তো সৃজনশীলে বেশিরভাগই হাইড্রোজেনের কথা বলা থাকে, তখন কিন্তু এখানে তোমার জেড বসানোর কোনো দরকার নাই, কারণ 1 বসানো যেই কথা, না বসানো তো একই কথা। তখন তুমি 1/λ সমান কি পাবা? RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। ওকে, ঢাকা বোর্ড 25, দেখো কি বলা হচ্ছে, E1 ও E2 উভয় ইলেকট্রনের ধাপান্তরে প্রাপ্ত রশ্মি টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে কিনা। দেখো, এখানে দুইটা ইলেকট্রন আছে এই চিত্রে, E1 এবং E2, দুইটাই দেখো ধাপান্তরিত হচ্ছে, মানে এই যে নিচের দিকে নেমে আসছে। তাহলে E1 আর E2 দুইটা ইলেকট্রন যদি নিচের দিকে নেমে আসে, আমরা জানি যে যখন ইলেকট্রন নিচের দিকে নামে তখন বর্ণালী বিকিরণ করে সিরিজ হিসেবে, তাই না? 6টা সিরিজ পড়েছি আমরা। তো এই 6টা সিরিজ মূলত আলোক তরঙ্গের কয়টা অঞ্চলে পাওয়া যায়? 3টা অঞ্চলে, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি এবং আরেকটা হচ্ছে আইআর বা অবলোহিত রশ্মি। এখন আমরা এই রশ্মিগুলো থেকে আসলে বুঝতে পারবো যে কোন রশ্মি টাকা শনাক্তকরণে ব্যবহৃত হবে। তো এই ক্ষেত্রে আগে তো আমাদেরকে জানতে হবে যে আসলে কোন রশ্মিটা টাকা শনাক্তকরণে ব্যবহৃত হয়। এই যে খেয়াল করো, আমাদের যে 3টা রশ্মি আছে, অতিবেগুনি, দৃশ্যমান এবং অবলোহিত বা আইআর রশ্মি, এই 3টা রশ্মির মধ্যে অতিবেগুনি রশ্মিটা মূলত জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়। আর দৃশ্যমান আলোক রশ্মি হচ্ছে সেইটা যেটা আমরা খালি চোখে দেখি। আর অবলোহিত রশ্মি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটাও কিন্তু আমাদের মুখস্থ রাখা উচিত। এই 3টাই আমাদের মনে রাখতে হবে। সৃজনশীলে 3টাই আসে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে কোন ইলেকট্রনটা কোন রশ্মি বিকিরণ করেছে? আমরা তাদের তরঙ্গ দৈর্ঘ্য মিলাবো। আচ্ছা, খেয়াল রাখবা, এটাও মুখস্থ রাখতে হবে। অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কতটুকু? 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কতটুকু? 380 থেকে 780 ন্যানোমিটার। আর অবলোহিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা হচ্ছে 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। আমরা আগে এদের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলিয়ে দেখব যে কোন রশ্মি বিকিরিত হয়েছে। যার ক্ষেত্রে অতিবেগুনি রশ্মি বিকিরিত হবে তার দ্বারাই টাকা বা পাসপোর্ট শনাক্ত করা যাবে। যার ক্ষেত্রে অবলোহিত রশ্মি বিকিরিত হবে তার দ্বারা চিকিৎসায় ব্যবহার করা যাবে। ওকে, তাহলে চলো দেখি কোন ইলেকট্রন আসলে কোন রশ্মি বিকিরণ করেছে। তাহলে এখন আমরা E1 এর ধাপান্তরের ক্ষেত্রে আগে দেখি যে রশ্মিটা কি আসে। দেখো, E1 এই যে ইলেকট্রনটা, এইটা, তো এইটা কোন কক্ষপথ থেকে নামে? দেখো, এই যে এখানে দেওয়া আছে কক্ষপথগুলি A B C D, 4টা কক্ষপথ, মানে এইটাকে আমরা 1, এটাই তো A কক্ষপথ না, এটাকে আমরা 1 বলছি, তারপরে 2 3 4। তাহলে দেখো, ইলেকট্রন তো একবারে চতুর্থ কক্ষপথ থেকে নামে। কোথায়? এই যে দ্বিতীয় কক্ষপথে এসে নামে ইলেকট্রন, না?
E1 ইলেকট্রনটা। তাহলে এর ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর N1 হচ্ছে 2 আর উচ্চ শক্তি স্তর N2 হচ্ছে 4। RH রিডবার্গ ধ্রুবকের মান তো আমাদের মুখস্থ আছেই। এখন রিডবার্গ সমীকরণ 1/λ সমান RH ইনটু 1/N1 স্কয়ার মাইনাস 1/N2 স্কয়ার। Z এখানে দেওয়া হয়নি কেন? কারণ স্যার এখানে হাইড্রোজেন পরমাণুর কথা বলা হয়েছে, আর হাইড্রোজেনের জন্য Z এর মান হচ্ছে 1। 1 দেয়া যেই কথা, না দেয়া একই কথা। সুতরাং এই সমীকরণে এখন আমরা সবগুলো মান বসাবো। মান বসালে এই ভ্যালুটা আমরা পাবো। এই যে ভ্যালুটা আমরা পেলাম, এটা কার ভ্যালু? এটা হচ্ছে 1/λ ভ্যালু। তো 1/λ-কে যদি আমরা ইনভার্স করি, মানে উল্টায় ফেলি, তাহলে আমরা এখান থেকে ল্যামডা পাবো, তরঙ্গ দৈর্ঘ্য পাবো। তাহলে এই মানটাকে ইনভার্স করে দিলাম। দেখো, এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। কোন এককে? মিটার এককে। এখন এই মানটাকে যদি আমরা 10⁻⁻৯ দিয়ে ভাগ করি, তাহলে সেটা চলে যাবে ন্যানোমিটারে। কারণ 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার। সো মিটারে যে মানটা আসবে সেটাকে আমরা 10⁻৯ দিয়ে ভাগ দিব, তাহলে সেই মানটা চলে যাবে ন্যানোমিটারে। তো এই হচ্ছে আমাদের 486.27 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের মান E1 ইলেকট্রনের জন্য। তো এই ক্ষেত্রে দেখো, এই যে মানটা, এইটা কি অতিবেগুনী রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়েছে? অতিবেগুনী রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার। তো এইটা তো এই পরিসীমার মধ্যে পড়ে নাই। তার মানে এই বিকিরিত রশ্মিটা কি অতিবেগুনী না? আর অতিবেগুনী না হলে এটা কিন্তু টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে না। ওকে, আচ্ছা, এখন চলো আমরা E2 ইলেকট্রনের ক্ষেত্রে দেখি। দেখো, E2 ইলেকট্রনের ধাপান্তরের ফলে কি ঘটে, চলো দেখি। এই যে এইটাই হচ্ছে E2 ইলেকট্রন। আর আমরা আগের মতো কক্ষপথগুলি নাম্বারিং করি। প্রথমটা হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। তাহলে দেখা যাচ্ছে 3 নাম্বার শক্তি স্তর থেকে সে 1 নাম্বার শক্তি স্তরে নামে, তাই না? 1 নাম্বারে নামে। তাহলে এই ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর N1 হচ্ছে 1 আর উচ্চ শক্তি স্তর N2 হচ্ছে কত? 3। তাহলে আমরা যদি রিডবার্গের এই যে সমীকরণটা, এখানে আগের মতো মানগুলো বসাই। RH এর মান, N1 এর মান কত বসাবো? 1 বসাবো। N2 এর মান কত বসাবো? 3 বসাবো। তাহলে কিন্তু এখান থেকে আগের মতো 1/λ পাবো। একে ইনভার্স করে দিলে আমরা ল্যামডা পাবো। এই ল্যামডাটা আসবে মিটার এককে। একে আমরা 10⁻⁹ দিয়ে ভাগ দিব। 10⁻⁹ দিয়ে ভাগ দিব। তখন এটা আমরা পাবো ন্যানোমিটার এককে। কত পেয়েছি? 102.57 ন্যানোমিটার। এখন অতিবেগুনী রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার। তার মানে এটা কিন্তু অতিবেগুনী রশ্মির রেঞ্জের মধ্যে পড়ে গেছে। সো এইটা কিন্তু টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে। অর্থাৎ E2 ইলেকট্রনের বিকিরিত রশ্মি কিন্তু টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে। তাহলে এখন চলো রাজশাহী বোর্ড 25টা একটু চোখ বুলাই, তাহলে ইনশাল্লাহ পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, এখানে 3টা ইলেকট্রন আছে আর বলা হচ্ছে কোন ধাপান্তরের জন্য বিকিরিত রশ্মি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, আমরা 3টে ইলেকট্রনকে নাম্বারিং করি। ধরো এই যে এইটা, প্রথমটাকে আমরা E1 বলছি, এইটাকে আমরা বলছি E2, আর শেষেরটাকে আমরা বলছি E3। এই 3টা ইলেকট্রনের ধাপান্তরের জন্য আমরা দেখব যে কার রশ্মিটা চিকিৎসা ক্ষেত্রে, আচ্ছা চিকিৎসা ক্ষেত্রে কোন রশ্মিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? IR রশ্মি। তাহলে যার ধাপান্তরে IR রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে, সেটাই আমাদের টার্গেট। তাহলে প্রথমে যদি তুমি E1 এর জন্য বের করতে চাও তরঙ্গ দৈর্ঘ্য, তোমার কি লাগবে? N1 এবং N2। প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে N1 আর N2 বের করতে হবে। E2 এর ক্ষেত্রেও সেম, N1 লাগবে, N2 লাগবে। E3 এর ক্ষেত্রেও তোমাকে N1 বের করতে হবে, N2 বের করতে হবে। এখন E1 এর ক্ষেত্রে যদি বলি, দেখো প্রথমে আমরা এখানে কয়টা, আগের মতোই দেখো এখানে 4টা কক্ষপথ দেওয়া আছে, ABCD। তাহলে আমরা নাম্বারিং করি 1 2 3 4 ABCD না? তাহলে দেখো E1 E2 E3 প্রত্যেকেই 4 নাম্বার শক্তি স্তর থেকে নেমে আসছে। E1 টা কততে নামছে? 3 এ গিয়ে নামছে। তাহলে E1 এর ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর হচ্ছে 3 আর উচ্চ শক্তি স্তর হচ্ছে 4। N1 হচ্ছে 3, N2 হচ্ছে 4। দেখো E2 ও 4 থেকে নামছে, কোথায়? 2 এ নামছে। তাহলে E2 এর জন্য নিম্ন শক্তি স্তর হচ্ছে 2 আর উচ্চ শক্তি স্তর হবে 4। তাহলে N1 হচ্ছে 2, N2 হবে 4। দেখো E3 কত থেকে নামছে? 4 থেকে। কোথায় নামছে? 1 এ। তাহলে এই ক্ষেত্রে নিম্ন শক্তি স্তর 1 আর উচ্চ শক্তি স্তর 4। তো আমরা যেহেতু N1 আর N2 পেয়ে গেছি, এখন আমরা রিডবার্গের সমীকরণে বসালেই বুঝতে পারবো যে কার তরঙ্গ দৈর্ঘ্য IR রশ্মির সাথে মিলে সেটি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওকে, এখন চলো ঢাকা বোর্ড 23 এর সৃজনশীলটা দেখি। দেখো এখানে ঘ প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ কি রূপ হবে। আচ্ছা খেয়াল করো, ইলেকট্রনটা এই যে ইলেকট্রন, এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে নেমে এসেছে। তাহলে চলো আমরা শক্তি স্তরগুলি আগে দেখি। দেখো এখানে ABCDE মানে 5টা শক্তি স্তর আছে। তাহলে নিচে থেকে নাম্বারিং করে উঠি 1 2 3 4 5। তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রনটা পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমেছে, না 5 থেকে 2 তে নেমেছে। তাহলে N1 এর মান হবে 2 নিম্ন শক্তি স্তর আর N2 উচ্চ শক্তি স্তর হবে 5। তাহলে আমরা এখন রিডবার্গের এই সমীকরণে RH এর মান বসাবো। N1 এর জায়গায় বসাবো 2, N2 এর জায়গায় বসাবো 5। তাহলে ইনশাআল্লাহ আমরা এখান থেকে 1/λ এই মানটা পেয়ে যাব। এটাকে যদি ইনভার্স করে দেই, উল্টিয়ে ফেলি, তাহলে এই ল্যামডা পেয়ে যাব মিটার এককে।
এখন মিটার থেকে ন্যানোমিটারে কিভাবে আনবো? 10⁻⁻৯ দিয়ে ভাগ করবো, তাহলে ন্যানোমিটারে পেয়ে যাব 434.17 ন্যানোমিটার। এখন এখানে বর্ণের কথা বলা হয়েছে, দেখো খেয়াল করো, আমরা জানি দৃশ্যমান আলোক রশ্মির রেঞ্জ কতটুকু? দৃশ্যমান আলোক রশ্মি হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার, এটা হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মির রেঞ্জ বা পরিসীমা। তো আমাদেরটা তো দৃশ্যমানের মধ্যে পড়েছে, তাই না? এখন দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে কিন্তু এরকম 7টা বর্ণ আছে, তোমরা কিন্তু এটা 9-10 থেকে জেনে এসেছো। কি কি? বে, নি, আ, স, হ, ক, লা, না? এই 7টা বর্ণ আছে দৃশ্যমান আলোর মধ্যে। এর মধ্যে পরীক্ষার জন্য বিশেষভাবে এই যে নীল, আসমানি এবং সবুজ, এই 3টার তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা তোমাকে মুখস্থ রাখতে হবে স্যার, কিছু করার নাই। বাকিগুলি যদি মুখস্থ করো তাহলে তো খুবই ভালো হয়। মিনিমাম এই 3টা মুখস্থ করতে হবে, কারণ এই 3টা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। দেখো এর মধ্যে এই যে নীলের তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমাটা কত? 424 থেকে 450। এই যে খেয়াল করো, আমরা যে পরিসীমা পেয়েছি সেটা হচ্ছে 424 থেকে 450। এই পরিসীমার মধ্যে দেখো তো এটা পড়ে কিনা? হ্যাঁ, আমাদের নির্ণীত তরঙ্গ দৈর্ঘ্য এই পরিসীমার মধ্যে পড়ে যায়, তার মানে সৃষ্ট বর্ণালী হবে নীল বর্ণের। ওকে, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ এবং মজার 2টা শর্টকাট দেখবো, যেটা দিয়ে তুমি একটু জটিল টাইপের যে সিকিউ গুলো আসে সেগুলো ইনশাল্লাহ সলভ করতে পারবে। দেখো অনেক সময় সৃজনশীলে বলা থাকে যে তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে, তরঙ্গ দৈর্ঘ্য মানে ওই যে ল্যামডা যেটা আমরা বের করি সেটা দীর্ঘতম হবে, এটা অনেক সময় বলা থাকে। যদি এইটা বলা থাকে তাহলে আমরা বুঝে নিব যে n1 আর n2 এর মান কেমন হবে? পাশাপাশি হবে। তাহলে কেমন? যেমন ধরো n1 এর মান বলা আছে 2, তাহলে n2 এর মান পাশাপাশি হলে কত হওয়া উচিত বলো তো? অবশ্যই 3 হওয়া উচিত, কারণ n2 তো উচ্চ শক্তি স্তর, অবশ্যই n1 এর চেয়ে বড়। এখন 2 এর চাইতে বড় এবং এর পাশের সংখ্যাটা কোনটা? 3, সো n1 যদি 2 হয় n2 হবে 3। আচ্ছা, যদি বলে যে n1 হচ্ছে 4, তাহলে n2 এর মান কত হবে বলো তো? এর পাশের বড় সংখ্যা কোনটা? 5। তাহলে খেয়াল করছো, যদি আমাদেরকে বলা হয় যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দীর্ঘতম বা বৃহত্তম হবে, তখন আমরা বুঝে নিব n1 এবং n2 এই 2টার মান পাশাপাশি হবে। n1 এর মান যাই হবে, n2 এর মান তার চাইতে 1 বেশি হবে। 2 হলে 3 হবে, 4 হলে 5 হবে। আচ্ছা, যদি বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য হ্রস্বতম বা ক্ষুদ্রতম হবে, তখন কি বুঝবো? তখন বুঝবো যে n1 এর মান যাই হোক, 1 2 3 4 যাই হোক, n2 এর মান হবে ইনফিনিটি, n2 এর মান হবে অসীম। এই 2টা শর্টকাট খুব ভালোভাবে খেয়াল রাখো, তাহলে ইনশাল্লাহ আমরা এখন সৃজনশীল দেখতে পারবো। এখন এই সৃজনশীলটা দেখি। দেখো এখানে বলা হচ্ছে বি শক্তি স্তরে ইলেকট্রন আপতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আপতন মানে কি? নেমে আসা, তাই না? মানে নিচে নামা। এখন বি শক্তি স্তরে নেমে আসছে, তাহলে বি হবে আমাদের n1 মানে নিম্ন শক্তি স্তর। দেখো এইখানে এ হচ্ছে প্রথম শক্তি স্তর, বি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তাই না? এ হচ্ছে 1, বি হচ্ছে 2, তার মানে আমার n1 এর মান হবে 2, যেহেতু আমার বি শক্তি স্তরে নেমে আসছে। আচ্ছা, তাহলে n2 এর মান কত? দেখো এখানে একটা ক্লু দেয়া আছে, দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে যদি n1 আর n2 দুইটা পাশাপাশি থাকে। তাহলে 2 এর পাশে কি আছে? 3, তাহলে n2 হবে 3। ওকে, এখন n1 আর n2 এর মান আমরা এই সমীকরণে বসাবো। n1 এর জায়গায় বসাবো 2, n2 এর জায়গায় বসাবো 3, আর h এর মান বসাবো। তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আমরা খুব সহজে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে পারবো। আলহামদুলিল্লাহ, ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।